বিশ্বব্যাপী পোশাক বাজারের আকার এই মুহূর্তে প্রায় $2 ট্রিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ একাই ধরে রেখেছে প্রায় 8%। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা যতটা উজ্জ্বল, এগোনোর পথ ততটাই অনিশ্চিত। অর্ডার কমেছে গত 3 মাসে গড়ে 20%। ডলার সংকটে এলসি খুলতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেক কারখানা। আবার ইউরোপ আমেরিকার ক্রেতারা চাপ দিচ্ছে শুল্ক কিংবা টেকসই উৎপাদন সহ নানা ইস্যুতে। প্রশ্ন হচ্ছে এই চাপ সামলাতে কতটা প্রস্তুত পোশাক শিল্প, আর নেতৃত্বের কাছে সমাধান কি? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। মাহমুদ হাসান খান, আপনাকে শুরুতেই স্বাগত জানাতে চাই। আপনি নতুন দায়িত্ব নেওয়ার পরে আমার আর আপনার এইভাবে আলোচনা বা কথা প্রথম হচ্ছে। আপনাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দনও জানাতে চাই, এবং দায়িত্ব নিয়েই আপনি যেই বড় একটা চ্যালেঞ্জ সামাল দিলেন আমি বলবো, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, এবং সেই ট্যারিফ নিয়ে আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই। অনেক পেছনে যেতে চাই না। আলোচনাটা হচ্ছে এইবার আমাদের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের রিয়েলাইজেশন আসলো কিনা যে একক বাজারের উপর নির্ভর থাকা কতটা ঝুঁকিপূর্ণ। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের রপ্তানি বাজার নিয়ে যখনই আলোচনা হয় আমরা বলি যে আমরা ওভারঅল কিছু বাজারের উপর নির্ভরশীল, নতুন বাজারে যেতে পারছি না। আপনার অবজারভেশন কি বলে, আমরা কেন পারছি না? ধন্যবাদ আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য। খুব ভালো একটা জায়গা দিয়ে শুরু করেছেন। আমি বলবো যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে না, যে আমরা ধাক্কা না খেলে আমরা শিখি না। এই যে ট্যারিফ নেগোসিয়েশন, ট্যারিফ ইম্পোজিশন, যেটাই বলেন 37 থেকে ফাইনালি 20-এ আসলো, এটা ফাইনাল যদিও বলা যাবে না। তো এই ধাক্কাটা আমাদের প্রয়োজন ছিল। আমরা দেখেন এই এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে একটা বাজারের উপর নির্ভরশীল বা দুইটা বাজারের উপর নির্ভরশীল, যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, সাথে কানাডা আছে। এইটা যেমন একটা বিগ কনসার্ন। আর একটা বড় কনসার্ন হচ্ছে একটা মাত্র কমোডিটি 80%, 82%, 3% এর মধ্যে উঠানামা করে আমাদের টোটাল এক্সপোর্ট। অন্য কমোডিটিকে আমরা আমাদের এক্সপোর্ট বাস্কেটের ভিতরে আনতে পারছি না, যেটাকে বলে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। দুইটাই একসাথে লাগবে আমাদের। আমাদের তরফ থেকে কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। তার প্রমাণ হচ্ছে এই আজ থেকে 8-10 বছর আগে নিউ মার্কেট বলে যে কনসেপ্টটা আমরা চালু করেছি, সেখানে কিন্তু এখন প্রায় হলো আপনার বললো 5 থেকে 6 বিলিয়ন এক্সপোর্ট হয়, যেটা অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আমেরিকা, মানে ব্রাজিল সহ। সো ওটা শুরু হয়েছে। যে গতিতে যাওয়ার কথা ছিল সেটা আমরা পারি নাই বিভিন্ন কারণে। আর ওই যে একটা অভ্যাসের বিষয় আছে না, যে একটা রেডি মার্কেট আমেরিকা, ইউরোপ পাচ্ছি, এত কষ্ট করার দরকার কি? সেটার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে কিন্তু আমাদের ইনসেন্টিভ, যে নিউ মার্কেটে ওই পাওয়াটা, ওইটা আমাদেরকে সাহায্য করেছে। এখন এই ট্যারিফ নেগোসিয়েশনের সময় এইটা আমাদেরকে আরও সাহায্য করবে সামনের দিকে, যেন আমরা নির্দিষ্ট একটা মার্কেটের উপর নির্ভরশীল না হই। আর দায়িত্ব নেওয়ার পরে এটা একটা সাফল্য, মূল সাফল্য। আলোচনায় সামনে যারা ছিলেন, আমাদের সম্মানিত বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, ওনারা মূল কাজটা করেছেন। আমরা পিছন থেকে কিছু তথ্য উপাত্ত বা কী হওয়া উচিত, কী হওয়া উচিত না, এইটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের কনসার্নটা জানিয়েছি যে এই ট্যারিফটা কোনো অবস্থাতেই আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বেশি হলে আমাদের জন্য বিজনেস কম্পিটিটিভ বা বিজনেস ধরে রাখা কঠিন হবে। একটা বিষয়, আপনি যে কম্পিটিটরদের কথা বলছেন, সাউথ ইস্ট এশিয়াতে আপনাদের যে কম্পিটিটর আছে তারা কিন্তু এখন আবারও ফার্দার নেগোসিয়েশনের পথ শুরু করে দিয়েছে, যে তারা আরও এটাকে কমিয়ে আনতে চায় এবং তাদের টার্গেট হচ্ছে এটাকে 10%-এ নামিয়ে আনা। আমরা কি ভাবছি? এক, দ্বিতীয়ত হচ্ছে এই আলোচনাটা যখনই শুরু হয় তখন ভ্যালুয়েশনের কথা আসে, যে আমরা আসলে নতুন কি ভ্যালু অ্যাড করতে পারছি। আপনারা কতটা প্রস্তুত? আমাদের এন্ডেও কিন্তু নেগোসিয়েশন শেষ হয়ে যায়নি। আমাদের বাণিজ্য উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমরা এই নেগোসিয়েশন, কমিউনিকেশন চালিয়ে যাব এবং এটা আমাদের তরফ থেকে অব্যাহত আছে। এবং আমাদের তরফে যে এই ট্যারিফের যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সেই এক্সিকিউটিভ অর্ডারের যে অংশগুলো এক্সপ্লোর করলে আমরা ট্যারিফ আরও নামিয়ে আনতে পারবো, সেই জায়গাটা মূলত ফোকাস করেছি। সেটা হচ্ছে এই যে ইউএস কন্টেন্ট মোর দেন 20%, একটা প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করবেন, তার কন্টেন্টটা যেন মোর দেন 20% হয়। আমরা আমাদের আরএমজি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের হোমওয়ার্ক করা শেষ। সরকার যখনই চাবে এটা আমরা দিব, যে প্রমাণ করব যে আমাদের পক্ষে সম্ভব এটা। কারণ হচ্ছে আমরা দেখেছি যে 39% পর্যন্ত ইউএস কন্টেন্ট ব্যবহার করা সম্ভব,
কিছু আছে সেটা 20 করা সম্ভব না, বাট 39% 20 থেকে 39% পর্যন্ত যে কন্টেন্ট ইউজ করা সম্ভব সেখানেই 73% প্রোডাক্ট কাভার করে, Okay. সো অলমোস্ট কাভার করে। আরেকটা বিষয় আছে, ফার্স্ট সেল বলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই যে ইউএসএতে আপনি এক্সপোর্ট করলে এটা ইউএস কাস্টমসের রুল, এটা একটা হলো লেজিটিমেট বিষয়। সেটা হচ্ছে এই যে ওইখানে আপনার প্রোডাক্টের উপরে ট্যারিফ বা ডিউটি ধার্য করা হবে, কিন্তু সার্ভিসের উপরে না। তো আপনি যে প্রোডাক্টটা ধরেন $100 বিক্রি করবেন, ওখানে যদি আপনি প্রমাণ করতে পারেন এখানে $10 সার্ভিস আছে বা $15 সার্ভিসের, সেইভাবে যদি আপনি ইনভয়েসটা ব্রেকডাউন করতে পারেন এবং ওটার একটা মেকানিজম আছে সেটা যদি ফলো করা যায়, তাহলে এই যে 10 বা 15% এখানে আপনাকে ট্যারিফ বা ডিউটি দেওয়া লাগবে না। এটা কিন্তু অনেক আগেই ছিল, কিন্তু এখন আমাদের মেম্বারদের মধ্যে এটা পপুলার হবে এবং সেভাবে আমরা মেম্বারদেরকে অ্যাওয়ার করছি যে দিস ইজ অ্যানাদার ওয়ে, যে আমরা যেন এই সুবিধাটা আমরা বায়ারকে দিতে পারি। তাহলে হবে কি, বায়ারের পর্যায়ে হলো ট্যারিফটা সহনীয় পর্যায়ে থাকবে এবং আমাদের বিজনেসটা চলমান থাকবে। একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন নতুন মার্কেটের কথা বলছেন তখন একটা বিষয় ঘুরে ফিরে আসে এবং পরিসংখ্যানও দেখা যায় যে আমরা যত বেশি পোশাক রপ্তানি করি বা আমাদের ওভারঅল রপ্তানি এর আসলে 70% আসে মাত্র 10টা দেশ থেকে। তৈরি পোশাক খাত আপনিও বলছেন যে খুব কনসেন্ট্রেটেড হয়ে গিয়েছে। যদি তাই হয়ে থাকে, এতদিন ধরে নিউ মার্কেটের কনসেপ্ট নিয়ে আলোচনা করার পরেও অন্য অল্টারনেটিভ মার্কেটগুলোতে আমরা কেন বাজার তৈরি করতে পারলাম না? বিশেষ করে এশিয়াতে একটা বড় বাজার রয়ে গিয়েছে বলে অনেকে বলেন। এটাকে কি আপনি ব্যবসায়ীদের ব্যর্থতা বলতে রাজি আছেন, নাকি এফোর্ট কম, নাকি পলিসি সাপোর্ট পেলাম না? সবগুলোর কম্বিনেশন। প্রথম হচ্ছে অবশ্যই আমাদের ব্যর্থতা, আমরা কেন এটা এক্সপ্লোর করতে পারলাম না। 2 নম্বর হচ্ছে পলিসি সাপোর্টের বিষয় আছে, যেটা বললাম যে নতুন মার্কেটের ক্ষেত্রে যে ইনসেন্টিভটা দেওয়া শুরুতে ছিল সেটা আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে। 3 নম্বর হচ্ছে এখানে ডিউটি বা ট্যারিফের ইস্যু আছে, যেটা আমরা সব দেশেই ডিউটি ফ্রি পাই না, যেমন ব্রাজিলে আমরা পাই না, তো ওইখানে চিলিতে আমরা পাই না, ওখানে ইভেন কি এখানে টার্কিতে পাই না, এখানে আমরা জাপানে পাই, ইন্ডিয়াতে একটা সার্টেন অ্যামাউন্ট পাই, তো চায়নাতে পাই। তো এইখানে সবগুলোর কম্বিনেশন, এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে এবং এইটাও এক ধরনের নেগোসিয়েশন। আমরা যেমন ইউএসের সাথে নেগোসিয়েট করলাম, একই নেগোসিয়েশন কিন্তু ব্রাজিলের সাথে, চিলির সাথে করতে হবে, যেখানে আমাদের গুডসের ক্ষেত্রে যে ট্যারিফ বা ডিউটি যেটা আছে সেটা অনেক বেশি আছে, সেই কাজটাও করতে হবে। আর একটা বিষয় আছে কি, পারসেপশন। কারণ চাইলেই ধরুন জাপান মার্কেট নিয়ে আমরা এক্সপ্লোর করতে চাই, জাপানের যিনি এখানে অ্যাম্বাসেডার, ওনার সাথে আমাদের ডিসকাশন হয়েছে। প্রক্সিমিটির একটা বিষয় আছে, জাপানিরা চায়নার থেকে পেতে চায়, বাট চায়না +1-এ গেলে তখন চলে আসে ভিয়েতনাম এবং আপনার কম্বোডিয়া। কম্বোডিয়া। এবং আপনার কাছে শুনলাম যে মায়ানমারও ওরা আমি নিজে করছে। দেখেছি ওদের হ্যাঁ, মার্কেটে তো প্রচুর মায়ানমারও ডমিনেশন ওরা আছে ওদের। করছে। সো এইখানে হলো আমরাও কিন্তু 1 বিলিয়ন ক্রস করেছি। শুরুর দিকে জাপানিদের আস্থাই ছিল না যে আজ থেকে 7 বছর 8 বছর আগে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে শিপমেন্ট হবে কিনা, সেই জায়গাটা থেকে এখন আমরা সরে আসছি। এখন হলো কত দ্রুত গুডস পাঠানো যায়, সেই জন্য আমাদের লাগবে, আমরা প্রোডাকশন লিড টাইম 4 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে করতে পারবো, কিন্তু আপনার পোর্টে যদি গুডস পড়ে থাকে এবং সেটা অনবোর্ড হইতে এবং ওই জায়গায় যেতে যদি সময় লাগে, সেটা তো আর ওরা অপেক্ষা করবে না, তখন যে জায়গা থেকে লিড টাইম কম সেই জায়গা থেকে নেবে। সো এইসব সবগুলো চ্যালেঞ্জ আছে, বাট সবগুলাই গ্র্যাজুয়ালি ওভারকাম করা সম্ভব। একটা প্রশ্ন বোধহয় আপনি অনেক বেশি শুনেছেন দায়িত্ব নেওয়ার আগে বা এখনো দায়িত্ব নেওয়ার পরে, সেটা হচ্ছে আমরা আর কতদিন এরকম কটন বেসড প্রোডাক্টের উপরে নির্ভর থাকবো? কেননা অ্যাথলেজার, সিনথেটিক, এগুলো নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। এই নতুনত্বগুলো নিয়ে আসলে আমাদের দেশের উদ্যোক্তারা কাজ করছেন কিনা, বা সংগঠন হিসেবে আপনারা এই পুশটা করছেন কিনা যে তাতাও কিছুটা নতুনত্ব আনেন? তাহলে তো বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিও কিছুটা ভ্যারিয়েশন আসতে পারে। দেখেন, ম্যানমেড ফাইবার, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমাদের আগে যারা দায়িত্বে ছিলেন ওনারাই কিন্তু এটা বলা শুরু করেছেন এবং আমরা এটা কন্টিনিউ করছি। এইখানে কনসেপচুয়াল কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। ম্যানমেড ফাইবার আনতে কোনো বাধা নাই কিন্তু, এবং এই দেশেই ম্যানমেড ফাইবার তৈরি করতে হবে এটারও প্রয়োজন নাই, পারলে ভালো। কিন্তু ম্যানমেড ফাইবার যদি আপনি তৈরি করতে চান, তাহলে ব্যাকওয়ার্ডে যে স্ট্রং যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে আপনার জ্বালানি নিরাপত্তা। সেটাতে এমনিই আমরা হাবুডুবু খাচ্ছি। তাহলে ফাইবার যদি আমরা ইম্পোর্ট করতে পারি, তার চ্যালেঞ্জটা কোন জায়গায়? চ্যালেঞ্জ হচ্ছে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করা, ইয়ার্ন থেকে ফ্যাব্রিক তৈরি করা। তো আমাদের অনেক স্পিনিং মিল আছে, সেই স্পিনিং মিলগুলো একই মেশিন, মাইনর চেঞ্জ করা লাগবে, সেই মেশিনগুলো দিয়েই কিন্তু আমরা ম্যানমেড ইয়ার্ন তৈরি করতে পারবো। যেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এগেইন পারসেপশন। বায়ারদের ধারণা, বাংলাদেশ টি শার্ট 5 পকেট ডেনিম বেসিকের জন্য ভালো,
এই যে অচলায়তন, এটা তো ভাঙতে হবে। এটা আমরা বলবো যে এটা ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। অনেকগুলা ধরেন স্পোর্টস ফ্যাক্টরি বা ধরেন জ্যাকেট ফ্যাক্টরি যেটা আমরা বলি, সেগুলো দিয়ে শুরু হয়েছে। এগুলো থেকে তো মূলতই লাগবে ম্যানমেড ফাইবার, হুইচ ইজ মোস্টলি পলিস্টার অ্যান্ড নাইলন। এখন এই যদি আমরা ফ্যাব্রিকটা অ্যাভেলেবেল পাই, স্টিচিংয়ে এই জায়গাটায় ধরেন আমাদের অলরেডি একটা এক্সপার্টিজ আছে। এখানে আমাদের যারা শ্রমিক ভাই বোন আছে তারা ইজিলি এটা গ্রহণ করতে পারবেন। সো এইটা একটা বিষয়, সেটা আগের থেকে শুরু হয়নি, 10 বছর আগে শুরু হলে হয়তো একটা ভালো জায়গায় যেত। এটা আওয়াজটা শুরুই করেছে বা আপনারা এটা ফোকাস করেছেন গত 2-3 বছর। আমি অপটিমিস্টিক যে আমাদের অস্তিত্বের স্বার্থে, বিজনেস কম্পিটিটিভনেস স্বার্থে, ভ্যালু এডিশনের স্বার্থে আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতেই হবে। একটা বিষয়, সেটা হচ্ছে আমি এই প্রশ্নটা করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবার এই প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে যে অল্টারনেটিভ নিউ মার্কেটের কথা আমরা বলছি, সেই মার্কেটগুলোতে যখন আমরা যাই, আমি তো মোটামুটি দেখতে পাচ্ছি এই ট্যারিফ যুদ্ধ যখন শুরু হলো তখন থেকেই চীন, ভিয়েতনাম এবং ইন্ডিয়া, এরা হচ্ছে এক্সপ্লোরেশনের জায়গাগুলোতে অনেক বেশি ল্যাটিন আমেরিকা ভিত্তিক দেশগুলোতে তারা একটা বড় ড্রাইভ দিচ্ছে। কেউ কেউ সাউথ ইস্ট আমেরিকাতে, সাউথ ইস্ট এশিয়াতে যাচ্ছে, কেউ কেউ আফ্রিকার মার্কেটগুলোতে ডমিনেশন করছে। অ্যাজ এ বিজিএমইএ প্রেসিডেন্ট আপনার কাছে মনে হয় কোন মার্কেটটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে সম্ভাবনাময়, যেটা নিয়ে আপনারা সামনে কাজ করতে চান এবং এই মার্কেটের পটেনশিয়াল বাংলাদেশের ইকোনমিতে ভালোভাবে কাজে লাগানোর সুযোগ আছে? এক নম্বর জাপান। ওকে, জাপান শুনলাম। এখন ইস্ট ইউরোপের কিছু দেশ আছে, সেটা যেমন পোল্যান্ড, রোমানিয়া, এগুলো কিন্তু ওইভাবে পোল্যান্ডের মতো আমরা একটা বা দুইটা বাইরের উপর নির্ভরশীল, ওইখানে সুযোগ আছে। সাউথ কোরিয়া, ওদিকে সাউথ আফ্রিকা, দেন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ট্যারিফ। সো এইগুলো হলো পোটেনশিয়াল মার্কেট। জাপান এক নম্বর কেন বললাম, আমরা চাই হলো শর্ট ডিস্টেন্স যেগুলো দেশগুলো আছে এই এশিয়ান দেশ, যেমন জাপান হলো পৃথিবীর এই মুহূর্তে কত 3rd or 4th বিগেস্ট ইকোনমি। সো তার বাইং পাওয়ার বেশি। এইখানে যে কাজটা করতে হবে জাপানের ক্ষেত্রে, লিড টাইমটা কমাতে হবে। এবং লিড টাইম কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো পোর্ট। ডিরেক্ট ভেসেল থাকতে হবে ফ্রম চিটাং টু ওসাকা বলি বা যেখানে বলি, সেই জায়গাটা যদি কমিয়ে আনতে পারে, ওখানে কিন্তু 10 থেকে 15 দিন কমানো সম্ভব। এইটা একটা। আর যেটা হচ্ছে ওদিকে সাউথ আমেরিকায় ব্রাজিল অনেক বড় মার্কেট। ব্রাজিল থেকে আমরা প্রচুর কটন ইম্পোর্ট করি। ওইখানেও এক ধরনের নেগোশিয়েট করতে হবে, ভাই আমি তোমার কটন ইম্পোর্ট করবো, তোমার ট্যারিফ কমাইতে হবে। যেহেতু কটন ইম্পোর্ট ফ্রম ব্রাজিল ইজ এ 0, তাহলে কেন আমাকে 23 অথবা 33% ডিউটি দিতে হবে আপনার ক্ষেত্রভেদে? সো এই যে এক্সপার্টিসটা আমাদের গ্রো করছে এই ইউএস ট্যারিফ নেগোসিয়েশনে, এই এক্সপার্টিসটা কাজে লাগাতে হবে ওদের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে। সাউথ ইস্ট এশিয়া না কেন? কারণ ওদের দেশে আমাদের কম্পিটিটর আছে আশেপাশে, তার তুলনায় কি আমাদের কস্ট বেশি পড়ে যায়? বেশি পড়ে, প্লাস হলো ওদের ধরেন সাউথ ইস্ট এশিয়া বলতে আপনি কার কথা বললেন? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মার্কেট খুব ছোট, সিঙ্গাপুরে যাচ্ছে, যাচ্ছে। ইন্দোনেশিয়া আমাদের কম্পিটিটর, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর হইতে পারে, এবং ইনফর্মালি যাচ্ছে, মানে সেকেন্ড কোয়ালিটি গুডস হিসেবে যাচ্ছে। এই মার্কেটও ছোট, একেবারে যে যাচ্ছে না তা না, তবে ইন ফিউচার এটা একটা ভালো মার্কেট হতে পারে। আমরা আরো কিছু প্রশ্ন বরঞ্চ বলবো যে সাউথ কোরিয়া মোর পটেনশিয়াল। ওকে, আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জানবো, একটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা একটু এই লিড টাইম নিয়ে একটু আলোচনা বেশি করতে চাই। দর্শক, এটি বিরতির পর বিজিএমইএ প্রেসিডেন্টের সাথে আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান। আমরা বলছিলাম আমরা একটু লিড টাইম নিয়ে কথা বলবো। একটা বিষয়, সেটা হচ্ছে আমরা গবেষকদের সাথে কথা বলতে গেলে এই টার্মটা খুব শুনতে পাই, আপনারাও এখন অনেকে এটা মেনশন করেন, সেটা হচ্ছে ফাস্ট ফ্যাশন। অর্থাৎ খুব দ্রুত যখন সিজন চেঞ্জ হয়, খুব দ্রুত ট্রেন্ডি পোশাকগুলোকে বাজারে নিয়ে আসার একটা চর্চা পশ্চিমা বাজারে এখন তৈরি হয়েছে। কিন্তু বলা হয় এই যে দ্রুত এক সিজন থেকে আরেক সিজনের যে রেগুলার ক্লোথিংগুলো, এই পোশাকগুলো আমরা খুব সহজে বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারি না, কারণ হচ্ছে আমাদের প্রস্তুতিতে বা তৈরি করতে সময়টা বেশি লাগে। অনেক ফ্যাক্টরি আমরা দেখছিলাম যে এক ধরনের র্যাপিড প্রোডাকশন লাইন চালু করার উদ্যোগ নিয়েছিল আলাদা করে নিজের ফ্যাক্টরিগুলোতে। আমরা কি আসলেই ফাস্ট ফ্যাশনকে অ্যাডপ্ট করতে পারছি না? আমাদের উদ্যোক্তারা কি করছেন? দেখেন, এই মুহূর্ত পর্যন্ত যদি বলেন যে স্কেলে পারার কথা, সেই স্কেলে আমরা যেতে পারি না। এগেন মাইন্ডসেট, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা বাল্ক অর্ডার করতে চাই, ভলিউম বিজনেস করতে চাই। এক ধরনের প্রতিযোগিতাও আছে যে কে কত মিলিয়ন ব্যবসা করে। আমি 300 মিলিয়ন করি, একজন 400 মিলিয়ন করে, 500 মিলিয়ন করে, কিন্তু দেখে না যে রিটেনশনটা কত, ভ্যালু এডিশনটা কত। আপনি 300 মিলিয়ন বা আমি 300 মিলিয়ন করলেও আমি যদি ভ্যালু অ্যাড না করি, আমার রিটেনশন যদি না থাকে, তাহলে একসময় আমার বিজনেসটাই সাস্টেনেবল হবে না এবং আমি কলাপস করব।
তো সেই জায়গার থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসা হচ্ছে। আমাদের মধ্যে অনেক ফ্যাক্টরি আছে যারা এই কত মিলিয়ন ব্যবসা করে এই কথা বলে না, তারা বলে যে আমার রিটেনশন কত, তাদের ভ্যালুয়েশন কারো কারো 40%, ইভেন 50%। কেন? ওই যে বললেন ফাস্ট ফ্যাশন, এখানে আর একটা চ্যালেঞ্জ আছে যে অর্ডারগুলো ছোট হয়, কারণ আপনার যে ফাস্ট ফ্যাশনে দ্রুত বানানো হবে, দ্রুত চলে যাবে এবং দ্রুত বিক্রি হয়ে যাবে, ওটা রিপিট অর্ডার হওয়ার পসিবিলিটি খুব কম। সো এইটা করতে হলে যেটা আপনি বললেন যে ভিন্ন লাইনই অ্যাসাইন করতে হবে। আর এই ক্ষেত্রে আর একটা চ্যালেঞ্জ, আমি দ্রুত বানালাম, অর্ডার পেলাম, আমি ফ্যাব্রিক লোকাল প্রোডাকশন করলাম, কিন্তু আমার স্ট্যাগনেন্ট হয়ে গেল যে পোর্টে, তাহলে কিন্তু এইখানে যে আমি 7 দিন 10 দিন সেভ করলাম ওইটা যে আটকে যাবে। এখন কোনো বায়ার তার নিজের উদ্যোগে এটা বাই ইয়ার নিয়ে যাচ্ছে, বাট সেখানেও নতুন করে চ্যালেঞ্জ আসছে, বিশেষ করে ইউরোপে, যে বাই ইয়ারে গুডস নিলে কার্বন ইমিশন ওইটা ইউরোপিয়ান ওই দেশগুলা হিসাব করবে যে না তুমি চাইলেই পয়সা দিয়ে বাই ইয়ারে আনতে পারবা না বিকজ অফ দিস কার্বন ইমিশন। সেটা আবার আর একটা চ্যালেঞ্জ। সো সব কিছু মিলে যেটা হবে যে আমাদের পোর্টের যে ইফিসিয়েন্সি আর আমাদের এখানে যে ভ্যালু অ্যাড করা বা রিটেন করা, এই প্রবণতায় থাকতে হবে। এটা কিন্তু শুরু হয়েছে, কারণ হয় কি আপনার, যেটা আমি সবসময় বলি, 7,200 বিজিবির মেম্বার ছিল, এখন অ্যাক্টিভ ফ্যাক্টরি ম্যাক্সিমাম 3,000, 2,500 থেকে 3,000। এই যে 4,000 ফ্যাক্টরি যেটা হারিয়ে গেল, এটা তো নিজস্ব কিছু সিদ্ধান্ত, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, পলিসি কারণ, বিভিন্ন কারণে। এর মধ্যে বড় একটা অংশ কিন্তু নিজস্ব সিদ্ধান্তের কারণেই, যে আমি যেটা পারবো না সেটার পিছনে যাচ্ছি, অথবা সবাই মিলে একই লক্ষ্যে কাজ করছি, সেখানে কম্পিটিশনটা হচ্ছে ফিয়ার্স। তো আমি যদি একটু ভিন্ন সেগমেন্টে যাই, তাহলে আমার হয়তো ভলিউম 100 মিলিয়ন হবে না, হোক 25 মিলিয়ন 30 মিলিয়ন, কিন্তু দেখা গেল ওখানে আমি একটা ভালো অ্যামাউন্ট রিটেন করতে পারবো, তাহলে আমার ব্যবসাটাও সাস্টেনেবল হবে এবং আমি এটা চাইলে এক্সপ্লোর করতে পারবো অন্য জায়গায়। সো এই প্রবণতাটা শুরু হয়েছে, আমাদেরকে এটাকে উৎসাহিত করতে হবে, আমাদের ওই জায়গাটায় ফোকাস আপনাদেরকেও করতে হবে, যে ফ্যাক্টরির সাইজ ছোট হোক কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কে করছে, এই 500 মিলিয়ন 300 মিলিয়ন যে করে তাকে ডেকে এনে ফোকাস করাচ্ছে, এদেরকে উৎসাহিত করতে হবে। আমরা সেটা করছি। একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, পোর্টের কথা বলেন, আমার মাথায় প্রশ্নটা আসলো, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বিদ্যুৎ এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলছিলেন। এই একটা ইস্যুতে আপনাকে অনেক বেশি নেগোশিয়েট করতে হয়, কথা বলতে হয়, আমি জানি। এখনকার বাস্তবতা কি সেটা বলবেন, আপনারা কি পাচ্ছেন? বিদ্যুৎ একটা জায়গায় আছে, কিন্তু বড় সমস্যা হচ্ছে জ্বালানি, যেটা মানে গ্যাস। গ্যাস। সেটা তো ধরেন গত সরকারের আমলে যেটা হয়েছে, এক্সপ্লোরেশন টোটালি বন্ধ ছিল, এলএনজি নির্ভরতা। আর এখন যদি আপনার আর্থিক সিচুয়েশন ভালো হয়, রিজার্ভ ভালো, আমাদের এক্সপোর্টও আলহামদুলিল্লাহ ভালো, আপনার রেমিটেন্স আসছে, তো আপনার কাছে যদি টাকা থাকেও আপনি এলএনজি ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু এই এলএনজি ইম্পোর্ট করে, এলএনজি তো আপনার একটা লিকুইড প্রোডাক্ট, এটাকে আপনার রিগ্যাস্টিফিকেশন করতে হয় এফএসআরইউ দিয়ে। আপনার এফএসআরইউ মাত্র 2টা, তো 3 নম্বর বা 4 নম্বর এফএসআরইউ যদি না আনেন, আপনি এলএনজির উপরে নির্ভরশীল থাকলেও কিন্তু আপনি এটা মূল লাইনে দিতে পারবেন না। আরটা আছে ভোলার যে গ্যাসটা, সেই গ্যাসটা মূল লাইনে আনা কিভাবে, অথবা ওই গ্যাসটা কিভাবে ব্যবহার করা যায়। আমি শুনছি যে ভোলায় ফার্টিলাইজার ফ্যাক্টরি হবে, গুড ডিসিশন, যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে যে ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়, তাহলে মেনল্যান্ডে আমাদের যে ফার্টিলাইজার ফ্যাক্টরি, এখানে আমরা ওই গ্যাসটা অন্য জায়গায় ব্যবহার করতে পারি। সো উন্নতি যদি বলি, একটা এগুলো সব লং টার্ম প্ল্যানিং। কোনো সরকার যদি মনে করে যে আমার টেনিওর এটা শেষ হবে না, সেই জন্য আমি শুরু করব না, এটা হওয়া উচিত না। কাউকে শুরু করতে হবে, কোনো প্রজেক্ট ওই টেনিওরেই শেষ হবে, কোনো প্রজেক্ট পরবর্তী টেনিওরে যেয়ে শেষ হবে। সো এই মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে যে আমার টেনিওরে শেষ হবে না বলে আমি শুরু করব না। সো আমি শুনেছি যে আপনার 3 নম্বর বা 4 নম্বর এফএসআরইউ নিয়ে কাজ শুরু হয়ে গেছে। একটা এফএসআরইউ অর্ডার দিলে মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। সো এইগুলো হলো পজিটিভ জিনিস। আর নেগেটিভ জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে গ্যাসের প্রেশার পুরো দেশে ইভেন না। আপ স্ট্রিমে যারা আছে তারা পাচ্ছেন, ডাউন স্ট্রিমে যারা আছে তারা পাচ্ছেন না। এইটাও কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু, এটা চাইলে সমস্যার সমাধান করা যায়। এটা যদি না করা হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কনসেন্ট্রেট হয়ে যাবে একটা নির্দিষ্ট জায়গায়, ডাউন স্ট্রিমে যারা আছে তারা হবে না, তাহলে দেশের ইকোনমির জন্য কিন্তু এটা ভালো না। সো আমি হোপফুল যে ভালোর দিকে যাবে। একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যখন প্রেসিডেন্ট হিসেবে বিজিএমইএ এর দায়িত্ব নিলেন, অনেকদিন পরে বিজিএমইএ তে নির্বাচন হয়েছে এবং নির্বাচন হওয়ার পরে আসলে বিজিএমইএ এর নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং আপনিও কিছুটা পট পরিবর্তনের পরে দায়িত্ব নিলেন।
আজকের বিজিএমএ কে আপনি আগের বিজিএমএ এর সাথে যদি তুলনা করেন, কতটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন এবং কতটা পরিবর্তন আপনি আনতে চান, কনসিডারিং দ্য ফ্যাক্ট এরকমও ধারণা করা হয় যে রাজনৈতিক বা আর্থিক নৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো কন্টিনজেন্সি প্ল্যানও আছে কিনা? দেখেন, রাজনৈতিক যদি অস্থিরতা তৈরি হয়, সেটা খালি বিজিএমইএ পোশাক শিল্প বিষয় না, পুরো দেশের মানুষের বিষয়। আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না, এটা হবে না আশা করি। এবং আমরা অতীতে দেখিয়েছি যে আমাদের সেক্টর সহ পুরো দেশের মানুষ আমরা হলো কতটা হলো, আমি বলবো কি রেজিলিয়েন্স, অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমরা কাজ করতে উন্মুখ। 5 তারিখে সরকারের পতন হয়েছে, আমার যদ্দূর মনে পড়ে আমার ফ্যাক্টরি 7 তারিখে আমি প্রোডাকশন শুরু করেছি, অধিকাংশ ফ্যাক্টরি। কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের এটা রপ্তানিমুখী শিল্প, এই শিল্পে রাজনৈতিক কোনো প্রভাব বেশি আসলে বায়াররা মুখ ফিরিয়ে নেবে, এবং একবার বায়ার মুখ ফিরে নিলে সেখানে কিন্তু নতুন করে ওই বায়ারকে ফিরিয়ে আনা খুব কঠিন। আর আমরা দায়িত্ব নিয়েছি এবং আগে যারা দায়িত্ব পালন করেছেন, দেখেন আমরা প্রথমে বলেছি আমরা স্বচ্ছতা বিশ্বাসী এবং অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী। আমি আমার মেম্বারের কাছে অ্যাকাউন্টেবল, এবং আমার মেম্বারের কাছে অ্যাকাউন্টেবল বলেই যে ট্যারিফ নেগোসিয়েশনের সময় সরকারের উচ্চ মহল কি মনে করবে না করবে সেটা চিন্তা না করে যেটা সঠিক মনে করেছি ওটা বলেছি। পরবর্তীকালে সরকারও বুঝেছে যে আমার এটা রেসপন্সিবিলিটি, আমার ভয়েসটা রেইজ করা, যে ট্যারিফ এই জায়গায় থাকলে আমি কোন জায়গায় যাব আর ট্যারিফ নিচে নামলে কোন জায়গায় যাব। সো মূল বিষয় হচ্ছে আমরা হলো অ্যাকাউন্টেবল টু আওয়ার মেম্বার্স। এখানে সরকার কি ভাবলো না ভাবলো দ্যাট ইজ সেকেন্ডারি, কারণ এখানে আমরা কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে আমরা কোনো কাজ করি না, আমার মেম্বারের স্বার্থে নিয়ে কাজ করি। এটি হলো সবচেয়ে প্রধান। 2 নম্বর হচ্ছে যে আমাদের কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম বিষয় আছে, সেগুলো নিয়ে কাজ করছি। এবং হলো সব কথা শেষ হচ্ছে আমরা বিজনেসটা এটা আমরা হলো সাস্টেনেবল করতে চাই, একটা টেকসই পোশাক শিল্প চাই। আমরা চাই না যে আজকে একজন মেম্বার আসবে আবার 2 বছর পরে হারিয়ে যাবে, আসবে এখানে লম্বা সময়ের জন্য থাকবে, চাইলে অন্য জায়গায় সুইচ করতে পারে, কিন্তু যেন অর্থনৈতিক কারণে এবং রাজনৈতিক কারণে যেন হারিয়ে না যায়। একটা বিষয় সেটা হচ্ছে যে যখনই আমাদের দেশের ক্রেতাদেরকে নিয়ে আমরা কথা বলি, বিদেশি ক্রেতাদেরকে নিয়ে, তখন অনেকে শুধুমাত্র প্রাইস নিয়ে কথা বলে। আমি প্রাইস নিয়ে কথা বলবো না, কারণ এটা আপনাদের বিজনেসের পলিসি অনুযায়ী এটা ভ্যারি করে। বাট এখন আমি দেখতে পাই যে বিদেশি ক্রেতাদের সাথে আমরাও যখন অনেক সময় কথা বলি, তারা এখন আপনাদের শ্রমিক মজুরি সম্পর্কে জানতে চান, তারা আপনাদের সাস্টেনেবল ফ্যাক্টরি কিনা, গ্রিন ফ্যাক্টরি কিনা, সেটা এখন তারা অনেক বেশি প্রায়োরিটি দেন। তারা সাপ্লাই চেইনের স্বচ্ছতা সম্পর্কে জানতে চান এবং এখন তারা সেগুলোর ডেটাও নিতে চান। বায়ারদের সাথে নেগোসিয়েশনের জায়গাটাতে আমরা কতটা স্ট্রং হয়েছি, এক। আর বায়াররা কিছুদিন আগে বলছিলেন যে বিজিএম এর এক ধরনের নতুন ডেটা সিস্টেম চালু করা উচিত, যেটা নিয়ে এটা শেয়ার করা যায়। আমরা আসলে সেই অবস্থায় আছি কিনা বা এটা আমরা করবো কিনা? অবশ্যই করব, আমরা স্বচ্ছতা বিশ্বাসী, আমরা করব। বায়ারদের কাছে আমরা এখন ওপেন কস্টিংও দিয়ে দিই, কারণ আমরা জানি আমাদের মার্জিনটা কি। সেক্ষেত্রে আমাদের কোনো দ্বৈনতা নাই বা আমাদের কোনো হেজিটেশন নাই। এবং বায়ারদেরকে আমরা যে শ্রমিকের যে মজুরির কথা বলা হয়, আমরা সব সময় বলি আইনসম্মত তাদের যে মজুরি সেটা আমরা দিই এবং দিতে আমরা বাধ্য, আমাদের মেম্বাররা বাধ্য। কেউ কেউ এটা বলে যে যৌক্তিক এবং অযৌক্তিক, আমি বলি সরি, এখানে যুক্তি আর অযৌক্তি বিষয় না, বিষয়টা হচ্ছে আইনসম্মত কিনা। সো বায়ারদেরকে এটা আমরা একটা জায়গায় আনতে পেরেছি। আর যেটা হলো যে আমাদের যে ডাটাবেজ আছে, সেই ডাটাবেজটা কিন্তু অনেক রিচ। আনফর্চুনেটলি বিজিএমের আগের ম্যানেজমেন্ট এটা ঠিকমতো প্রকাশ করেননি, অথবা এটা আপডেট করা হয় নাই। আমরা কাজ শুরু করেছি। আপনাকে একটা তথ্য দিই, বিজিএমের যে ওয়ার্কার ডাটাবেজ আছে, এ পর্যন্ত 97 লক্ষ শ্রমিকের রেজিস্ট্রেশন হয়েছে, আর এই মুহূর্তে আছে 34 লক্ষ প্লাস। সো এই সেক্টরে কত লোক কোন বছরে এসছে এবং কত লোক কোন বছরে চলে গেছে, সেই ডাটাটাও আমরা দিতে পারবো। আমরা নতুন কম্পোনেন্ট যোগ করেছি ডাটাবেজে, এটা আমাদের ফ্যাক্টরিরা আপলোড করে এবং আমরা এটা সেন্ট্রালি পাই। কোন ওয়ার্কারকে কত মজুরি দেওয়া হচ্ছে সেটাও আমরা ইনক্লুড করতে বলছি, সো দ্যাট আরও বেশি ট্রান্সপারেন্ট হবে যে এত টাকা একজন শ্রমিক মজুরি পায়। তাহলে শ্রমিকের পক্ষ থেকেও অথবা আমাদের পক্ষ থেকেও কেউ যেন কাউকে ভুল বুঝাতে না পারে যে না আমি এটা পাই না অথবা আমি আরও বেশি দিই। সেইটা আমরা একদম সেন্ট্রালি আনছি, কারণ এগুলো ওপেন, কে কাউকে কত দিচ্ছে এবং সেটা লেজিটিমেট হইলেই তো হইলো। আপনার যে মিনিমাম যে টেয়ার সেটা দিবেন অথবা এর চেয়ে উপরে দিবেন, তো সেটা আমরা আনছি। আপনাদেরকে আশা করি আগামী 2-3 মাসের মধ্যে অনেক ডাটা দিব, যেগুলা আপনাদের কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। স্বচ্ছতা ভিত্তিতে সবাইকে আমরা বলতে পারবো আমরা কি করছি অথবা আমরা কি করতে পারছি না।
ক্রেতাদের কাছে এই মুহূর্তে আপনার এক্সপেকটেশন কি? একটা তো হচ্ছে প্রাইস, আর কি এক্সপেকটেশন? আপনারা নতুন কি নিয়ে নেগোশিয়েট করছেন এখন? দেন অবশ্যই প্রথম প্রাইস, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চাই যেন আরও বিজনেস বাংলাদেশে আসুক, এটি তো আমাদের এক্সপেকটেশন। এবং আমরা একটা জিনিস চাই ক্রেতাদের কাছে, সেটা হচ্ছে ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট। 10টা ডিফারেন্ট ব্র্যান্ড, তার ডিফারেন্ট কোড, মাত্র 19, 20, 18, 20 এর পার্থক্য। সো আমরা দেখা যাচ্ছে যে আপনি বা আমি 5টা বায়ারের কাজ করি, 5টা বায়ারের 5টা ডিফারেন্ট ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট, সোশ্যাল কন্ডাক্ট ইস্যু আছে, তারা আসে। ওই নির্দিষ্ট দিনে আমাদের এই প্রোডাকশন নিয়ে সারাদিন ওই দিকে ফোকাস করতে হয়। তার চেয়ে বেশি হচ্ছে 5 জন যখন ইন্সপেকশন অথরিটি আসে, 5 জনকে আমাদের পয়সা দিতে হয়, কাউকে $3,000, কাউকে $5,000। কেন? কারণ আমরা বলেছি বায়ারদেরকে, ইতিমধ্যে বলেছি বায়ারদের সাথে আমাদের মিটিং আছে আগামী 3 তারিখে, যে আমরা সর্বোচ্চ কন্ডাক্ট ফলো করব। বাট একটা ইন্সপেকশন অথরিটি হইতে পারে 3টা, বাট এক অথরিটি ইন্সপেকশন করে সার্টিফাই করলে অন্যগুলা অন্য বায়ারকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যেমন আমার ফ্যাক্টরিতে যদি আমি একজনকে দিয়ে সার্টিফাই করাই, যেহেতু প্যারামিটার সেম, তাহলে এই সার্টিফিকেট সব বায়ারকে অ্যাকসেপ্ট করতে হবে। কোনো বায়ার যদি কোনো সময় আজ থেকে 2 বছর পর, 1 বছর বায়ার এসে যদি বলে যে না তুমি যে 21টা পয়েন্ট ঠিক করেছো বা 22টা পয়েন্ট ঠিক করেছো, আরও 2টা পয়েন্ট যোগ করতে হবে, করব। কারণ পৃথিবীতে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, নতুন নতুন রিকোয়ারমেন্ট আসবে, করব। কিন্তু এইটা এক ধরনের যন্ত্রণা হয়ে দাঁড়াইছে যে 5টা বায়ারের কাজ করলে 5 জন এসে ইন্সপেকশন করবে, 5 রকম কথা বলবে, ইভেনচুয়ালি দেখা যাচ্ছে মাত্র 19-20। এটা আমাদের একটা এক্সপেকটেশন। নিঃসন্দেহে। আমরা আরেকটু বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার ব্যক্তি মাহমুদ হাসান খান সম্পর্কে একটু জানতে যাব, ইয়াং জেনারেশনও জানতে চাই। একটা বিরতি নিচ্ছে, তারপর ফিরবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে আছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান। জনাব মাহমুদ হাসান, আপনি জানেন কিনা জানি না, আমাদের এখানে সবসময় আমরা আমাদের অতিথিদেরকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যেটা ইয়াং জেনারেশন পাঠায়, যারা আপনার মতো হতে চায় তারাও আমাদেরকে এই প্রশ্নগুলো পাঠায়। আমরা টপ 10 সিলেক্ট করে প্রশ্নগুলো অতিথিদেরকে করি। আমি আপনার ক্ষেত্রে শুরু করছি। প্রথম প্রশ্ন, আপনার প্রিয় পোশাক কি? শার্ট প্যান্ট। মানে ফর্মাল অ্যাটায়ারে থাকা আপনি প্রেফার করেন? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, তারা জানতে চায় আপনার পছন্দের বিদেশি পোশাকের ব্র্যান্ড কি? মসিবন্দিতি। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কোন সিজনে অর্ডার সবচেয়ে বেশি থাকে পোশাকের? সিজন তো কান্ট্রি কান্ট্রি ভ্যারি করে, ঠিক আছে না? সো মোস্টলি সামারে বেশি থাকে আমি বলবো, ওদের যেটা সামার প্রোডাকশন, এখানে হয়তো উইন্টার হইতে পারে। ওকে, ওদের দেশে সামারের অর্ডার বেশি থাকে। 4 নম্বর প্রশ্ন, আপনার চোখে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী কোন দেশ এবং কেন? চায়না বাদ দিলাম, আমাদের হলো এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী ইন্ডিয়া। কেন? কারণ ওর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের চেয়ে স্ট্রং, এবং ওরা এখন ফোকাস করছে ভ্যালু অ্যাড করার জন্য, পোশাক শিল্পে আসার জন্য। পারবে কিনা জানি না, আশা করি পারবে না। ওকে, পরের প্রশ্ন যেতে যাই। 5 নম্বর প্রশ্ন, পোশাক খাত নিয়ে বিদেশি ক্রেতাদের সবচেয়ে ভুল ধারণা কোনটি আমাদের দেশ নিয়ে? আমরা শুধু বেসিক গুডস বানাইতে পারি, আমরা ভ্যালু এডেড গুডস বানাইতে পারি না, ফ্যাশন আইটেম বানাইতে পারি না। এটা একটা ভুল ধারণা, আসলে পারি, সুযোগ দিতে হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন, আপনার কলিগরা যারা আছেন বা কর্মীরা যারা আছেন, তারা আসে কোনটিকে বেশি মূল্যায়ন করে, বেতন নাকি সম্মান? দুইটাই। কোনোটাকে এগিয়ে রাখবেন না আপনি? না, দুইটাই। ওকে, 7 নম্বর প্রশ্ন, অদক্ষ কর্মীকে কি প্রশিক্ষণ দেওয়া উচিত নাকি বাদ দেওয়া উচিত? প্রশিক্ষণ দেওয়া উচিত, অবশ্যই প্রশিক্ষণ দেওয়া উচিত। 8 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক আলোচনা যখন আপনি শুরু করেন, প্রথম আপনি কোন জিনিসটা লক্ষ্য করেন এবং সেটা দিয়ে নেগোসিয়েশন শুরু করেন? আমি যে জিনিসটা লক্ষ্য করি যে যার সাথে ব্যবসা করব ওর মানসিকতাটা কি, তার মাইন্ডসেট ঠিক আছে কিনা, রিয়েল বিজনেস পিপল কিনা, তার মোটিভটা কি, সেটা আগে বোঝার চেষ্টা করি, তারপরে পরটায় যাই। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন, বিজিএমইএ প্রেসিডেন্ট হবার বিপদ কি? ইটস এ ভেরি হট সিট, এবং মেম্বাররা একটা বড় সেগমেন্ট মনে করে যে বিজেপি প্রেসিডেন্ট ইজ এ ম্যাজিশিয়ান, যাই কিছু নিয়ে যাব তাই সলভ করে ফেলবে, আসলে তো তা না। ওকে, এটা মেম্বারদের জন্য গুরুত্বপূর্ণ উত্তর। ওকে, পরের প্রশ্ন 10 নম্বর, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আমার ধারণা এই ধরনের সিচুয়েশন আপনার হয়েছে বা অনেকেরই হয়েছে। সেটা হচ্ছে, হঠাৎ করে একটি বড় অর্ডার ক্যান্সেল হয়ে গেল, ফলে কর্মীদেরকে কাজে রাখাই ঝুঁকি হয়ে গেল। তখন একজন লিডার কিভাবে ডিসিশন নেবে? মোটিভেশন, তাদেরকে মোটিভেট করতে হবে, দিস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরেরটা ভালো হবে,
সেভাবে মোটিভেট করতে হবে এবং এই প্রবলেম সলভ করার জন্য ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, যে ফার্দার বিজনেস কোন জায়গা থেকে জোগাড় করে তাকে চলমান রাখা যায়। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার আপনারা সেটি পেয়ে গিয়েছেন। আবার একটু বড় প্রশ্নের দিকে যাই, যে ইয়াং জেনারেশন যারা প্রশ্ন পাঠিয়েছে তারাই এই প্রশ্নগুলো করেছে আপনাদেরকে, এবং সেখানে এক ধরনের অবজারভেশন তাদের আছে। আমরাও দেখি যে পোশাক খাতে, আমি যদি শ্রমিকদের কথা না বলি, একটু যারা অফিসগুলোতে কাজ করেন বা ফ্যাক্টরিগুলোতে কাজ করেন, একটু হোয়াইট কলার জব করার চেষ্টা করেন, তাদের ভিতরে চাকরি পরিবর্তনের এক ধরনের বড় প্রবণতা আছে। আগে তো এক সময় শুনতাম যে তারা পোশাক খাতের বা ফ্যাক্টরিতে আসতেই চান, এখন আবার শুনতে পাচ্ছি তারা খুব বেশি ক্যারিয়ার সুইচ করেন। আপনারা আসলে সত্যিকার অর্থে কোন ট্রেন্ডগুলো দেখতে পান, এবং ভালো দক্ষ লিডার বা ম্যানেজার আমরা তৈরি করতে পারছি কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট অনেকেই বলেন যে আমাদের দেশে বিদেশি ম্যানেজার বা বিদেশি ফ্যাক্টরি, মানে বিদেশিদেরকে এনে ফ্যাক্টরি চালানোর প্রবণতা আছে, এটা কি কমছে কিনা? কমেছে, প্রথম কথা একটা। 2 নম্বর হচ্ছে আপনার যে আগে এক সময় ছিল পোশাক শিল্পে কাজ করা মানে এসে প্রেস্টিজ কনসার্ন, কাজ করা যাবে না, এই জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি। উদাহরণস্বরূপ, যে আগে আমরা যেমন ট্র্যাডিশনাল প্রোডাকশন করতাম, প্রোডাকশন ম্যানেজার, লাইন সুপারভাইজার, লাইন চিফ ইত্যাদি ইত্যাদি, এখন ওই জায়গায় চলে আসছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা আগে শুধুমাত্র কনসেন্ট্রেট করতো অনলি স্টিচিং এরিয়ায়, এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা কাটিং, ফিনিশিং, সুইংয়ে তো আছেই। এবং এক সময় ছিল এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, ট্র্যাডিশনাল প্রোডাকশন ম্যানেজার এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। প্রোডাকশন ম্যানেজাররা মনে করতেন যে এ আমার চাকরিটা বুঝে খাইতে আসছে। আসলে এখন এই জায়গায় মানে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অধিকাংশ ফ্যাক্টরিতে, যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তার কাজ করবে, আমার যেটা কাজ সেটা আমি করব। সুতরাং এইখানে একটা ভালো আমি বলবো আমাদের অ্যাচিভমেন্ট একটা। সেকেন্ড হচ্ছে, ইট ইজ নট অনলি প্রোডাকশন, মার্চেন্ডাইজিং, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল সব জায়গায় কিন্তু দক্ষতার প্রয়োজন এসে গেছে। আগে যে বিষয়টা ছিল বেসিক এডুকেশন থাকলেই চলতো, কিন্তু এখন ধরুন বেসিক এডুকেশন কম্পিউটার নলেজ, ইভেন কি এআই এআই তো ইউজ করতে হলেও আপনাকে কমান্ড দিতে হবে, এই জায়গাগুলো কিন্তু এসছে। আমি খুব অপটিমিস্টিক যে এই পোশাক শিল্প সম্পর্কে যদি পারসেপশনটা যেটা আছে, আস্তে আস্তে এটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি যে পজিটিভ হয়ে, সেটা যদি চেঞ্জ করতে পারি, এখানে আরও ব্রিলিয়ান্ট ছেলেপেলে এখানে আসবে। এখানে লম্বা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে, এবং সেক্ষেত্রে আমি ছেলে এবং মেয়ে দুজনের কথাই বলছি। অবশ্যই আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে ক্যারিয়ার শুরু করে সারা জীবন এখানে থাকতে হবে সেই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। এখান থেকে উদ্যোক্তাও তৈরি হতে পারে, যার যে অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, সে একটা পোশাক শিল্প শুরু করতে যে পুঁজি লাগে, আগে তো আরও কম লাগতো, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না। এখানে মূল পুঁজি হচ্ছে আপনার মার্কেটিং এক্সপার্টিস এবং এটা প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন দক্ষতা। এই দুইটা যে কোনো একটা যদি কারো থাকে, তা সে চাইলে এই ক্যারিয়ার এখান থেকে সুইচ করে সে এন্টারপ্রেনার হইতে পারে, এবং আমরা এটা এনকারেজ করি। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে আমি ইন্ডাস্ট্রির সাথে যদি আমি তুলনা করি, এটার সাথে একাডেমির একটা বড় গ্যাপ বা দূরত্ব আছে বলে আমার কাছে মনে হয়, কনসিডারিং দ্য ফ্যাক্ট পরবর্তীতে এখানকার রিসোর্স ক্রিয়েট করার জন্য আপনাদেরকে বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটি তৈরি করতে হয়েছে, এখন আরেকটা হয়েছে, আরও কয়েকটা হয়েছে। এই গ্যাপটা পূরণ হচ্ছে কিনা, বা ওই ইউনিভার্সিটিগুলোতে যে ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে তারা এনাফ কেপেবল হয়ে বের হতে পারছে কিনা? এখন শুধু হচ্ছে বিইউএফটি থেকে আসছে তা না, এখন কিন্তু অনেক ইউনিভার্সিটিতেই এই প্রোডাকশন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মার্চেন্ডাইজিং, তারপরে আপনার ধরেন 3D ক্যাড ইউজ করা, এগুলো শেখানো হচ্ছে। এইটা আসছে, আরও আসতে হবে। যত বেশি আসবে এই ইন্ডাস্ট্রি আর তত বেশি ইফিশিয়েন্ট হবে। আমরা বলি না যে আমাদের ইফিশিয়েন্সি তো খালি ওয়ার্কারের না, এখানে সাপ্লাই চেইন একটা ইস্যু, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা, আমাদের ম্যানেজমেন্ট স্কিল, ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি সবগুলো মিলে। সো এখানে আমাদের আস্তে আস্তে আসছে, এবং যারা এই কোয়ালিটি হিউম্যান রিসোর্স যারা এখানে আনতে পারবে তারাই টিকবে। কারণ আপনি মানধাত্তা আমলের লোকজন দিয়ে কিন্তু বেশি দিন টিকা যাবে না। এই যে আমরা এই মুহূর্তে, আমি কয়েকদিন আগেও হয়তো কয়েক বছর আগে এই আলোচনাটা খুব বেশি শুনতাম যে বিদেশি ক্রেতাদের সাথে যখন নেগোসিয়েশনের দরকার হয়, বাংলাদেশের পোশাক খাতে মার্কেটিংয়ের লোকের খুব বড় অভাব, এবং মার্চেন্ডাইজার যারা আছেন তাদেরকে দিয়ে আসলে এনাফ এটা কাভার করা যায় না। এই গ্যাপটা পূরণ হচ্ছে কিনা, এবং মার্কেটিংয়ে কতটা দক্ষতা এখন নিশ্চিত করা যাচ্ছে যারা খুব স্ট্রংলি বিদেশি বায়ারদের সাথে নেগোশিয়েট করতে পারে? এই জায়গাটা আমাদের শর্টকামিংস আছে। এই যে নেগোশিয়েটিং পাওয়ার, বাইরের মাইন্ডসেট বোঝা, যখন ফ্লেক্সিবল হওয়ার দরকার তখন ফ্লেক্সিবল হলাম, যখন রিজিড হওয়ার দরকার রিজিড হয়ে গেলাম। তা আমি যদি
একটা কনসেপ্ট নিয়ে যদি মার্কেটিংয়ে যাই তাহলে কিন্তু প্রবলেম, কারণ আমার এই মুহূর্তে খুব অর্ডার দরকার। তো সেক্ষেত্রে আমাকে কিছু জায়গায় ফ্লেক্সিবল হইতে হবে। আমি যখন একটু আপার হ্যান্ডে থাকবো তখন আমি কিন্তু মোটামুটি আমি শক্ত হয়ে যাব। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কিছু দক্ষতার তো অবশ্যই অভাব আছে। আবার দেখা যাচ্ছে যে খুব ভালো একটা ছেলে অথবা মেয়ে পেয়ে গেলেন, সে ইফিশিয়েন্ট অথবা সুপার ইফিশিয়েন্ট, সে একসময় চিন্তা করবে আমি এখানে থাকবো, আমি নিজেই উদ্যোক্তা হবো। তা সেটাও তো আটকে রাখা ঠিক হবে না, সেটাও হচ্ছে, সেটাও দরকার। তো সব কিছু মিলে তো আমি মনে করি যে এটা সিমটম গুড। এর বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশে যতগুলা অফিস আছে বিদেশ এই বায়ারদের, স্পেশালি রিটেলারদের, একসময় আপনি খেয়াল করে দেখবেন সবগুলা হেড হলো, যেটা আমরা কান্ট্রি লিডার বলি বা কান্ট্রি ম্যানেজার বলি, যে বিদেশি লোক। আপনি এখন দেখেন বড় বড় রিটেলার সব বাংলাদেশে আবার যাচ্ছে। কেন? এটা তারা অর্জন করেছে, তারা প্রমাণ করতে পেরেছে যে না আমি এটা পারবো। সো ইটস এ গুড সিমটম। এবং তারাই পরবর্তী ইয়েকে নিয়ে আসবে, যে আজকে যে ফ্যাক্টরিতে কাজ করছে তার ওই ড্রিম থাকবে যে আমি ফ্যাক্টরিতে দিয়ে শুরু করলাম, কিন্তু আমি একটা বিদেশি অফিসের বা বিদেশি ক্রেতার কান্ট্রি লিডার হব। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুটি প্রশ্ন করতে চাই। একটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের সবচেয়ে বড় কন্টেন্ডার হতে পারে ইন্ডিয়া, কারণ ওদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক স্ট্রং। আমাদের দেশেও তো একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আমরা কেন স্ট্রং হতে পারলাম না? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে ওদের র মেটেরিয়াল আছে, সেটা ম্যানমেড ফাইবার বলেন, কটন বলেন, সেটা আমাদের নাই, আমাদের সম্ভাবনা। দ্বিতীয় কথা হচ্ছে ওরা টেক্সটাইল মেশিনারি নিজেরা তৈরি করে, আমরা এটা তৈরি করি না, আমরা ইন্ডিয়া বা চায়নার উপরে নির্ভরশীল। সো এই জায়গাটা আছে। এবং নাথিং রং, আপনি চাইলেই এই দেশে পুরো দেশে কটন লাগাইলেও আপনি আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন, আমার প্রয়োজন নাই। আমরা আফ্রিকা থেকে ইম্পোর্ট করবো, ব্রাজিল, আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করব। মেশিনারি, সেটা মূল মেশিনারি আমরা তৈরি না করতে পারি, কিন্তু আমাদেরকে স্পেয়ার পার্টস, যেটা আমরা লাইট ইঞ্জিনিয়ারিং বলি, ওই জায়গায় যেতে হবে। সো এটার দিকে কেউ ফোকাস করছে না। আমরা যে পরিমাণ স্পেয়ার পার্টস ইম্পোর্ট করি, এখানে চাইলে এরকম 10-20টা ইন্ডাস্ট্রি হতে পারে শুধুমাত্র টেক্সটাইল এবং আরএমজির স্পেয়ার পার্টস, কিন্তু কেউ আগাচ্ছে না। এত হিউজ ডিউটি স্পেয়ার পার্টসে আমাদের ডিউটি দিতে হয় 40%, 50%, 54%, তারপর কে আগাচ্ছে না। এই জায়গাটায় আগাইতে হবে। তো ভারতকে সবচেয়ে বড় কম্পিটিটর বলছি এই জন্য যে ওরা ব্যাকওয়ার্ড থেকে সামনে আসতে চাচ্ছে, হুইচ ইজ আরএমজি। সো আর আমরা অনেক দিন থেকে এটা করছি। সো এই ফোকাস ওরা দিলে, ওরা যদি সাকসেসফুল হয়, ডেফিনেটলি তারা আমাদের বড় কম্পিটিটর হবে। ডেফিনেটলি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 10 বছর পরে বাংলাদেশের পোশাক খাতকে আপনি কোথায় দেখেন? 100 বিলিয়ন ইন্ডাস্ট্রি উইথ গুড রিটেনশন। আমরা বিজিএমএ থেকে আমাদের পর্ষদ কোনো অবস্থাতেই চাই না যে আমাদের ইন্ডাস্ট্রি ওভারনাইট একটা জায়গায় যাক উইথ মিনিমাম ভ্যালুয়েশন। আমরা 40 বিলিয়ন, 50 বিলিয়ন, 60 বিলিয়ন ধাপে ধাপে যেতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের কান্ট্রি রিটেনশন, ইন্ডিভিজুয়াল রিটেনশনও বাড়াতে চাই। শুধু বায়ারদেরকে ক্যাটার করার জন্য আমরা 100 বিলিয়ন হইতে চাই না। সো আমাদের মেন ফোকাস হবে অ্যাজ এ ভ্যালু অ্যাডেড ইন্ডাস্ট্রি করা। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হাসান খান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন এবং সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা যখন বাংলাদেশের রপ্তানি খাত নিয়ে কথা বলি, আমরা সাংবাদিকরা যখন আপনাদেরকে তথ্য জানাই, অবচেতন মনেই কিন্তু আমরা সবার আগে একটি খাতের নাম নিয়ে ফেলি, সেটা হচ্ছে তৈরি পোশাক খাত। আরএমজি কেমন করছে? কারণ বাংলাদেশের এক্সপোর্ট মানেই হচ্ছে এখনো বড় পরিসরে তৈরি পোশাক খাত। এই যে ডমিনেশন, এটাকে আমি ডমিনেশনই বলবো, কারণ এখানে একটু এদিক ওদিক হলে আমাদের ইকোনমিতে এক ধরনের ঝাঁকি খেয়ে ফেলে। এই ডমিনেশনটা ক্রিয়েট করতে কিন্তু গত কয়েক দশক এফোর্ট দিতে হয়েছে। এফোর্ট দেওয়ার কারণে আমাদের অর্থনীতি শক্তিশালী হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পোশাক খাতের উদ্যোক্তাদের উপর একটা বিশাল গুরুদায়িত্ব আমরাই চাপিয়ে দিয়েছি জনগণ হিসেবে। যে গুরুদায়িত্বটা সামাল দেওয়ার জন্য আসলে বিজিএমইএ প্রেসিডেন্ট কিভাবে ভাবেন, উদ্যোক্তারা কিভাবে ভাবছেন, তাদের কি কি চ্যালেঞ্জ সামাল দিচ্ছে হচ্ছে, সেটা অনেকেই আমরা জানি, অনেকে আমরা জানি না। সেগুলো জানানো একটা মূল উদ্দেশ্য ছিল। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু ডাইভার্সিফাইড করা যেতে পারে, আমাদের পণ্যে নতুনত্ব আনতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখনকার বিশ্বে শুধুমাত্র পরিমাণ না দিয়ে, সেটা যেটি বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন রিটেনশন, অর্থাৎ মান এবং কোয়ালিটির দিক দিয়ে আমরা যাতে নিজেদের অবস্থানকে আরও বেশি শক্তিশালী করতে পারি, এবং সেটার জন্য যা যা পলিসি সাপোর্ট দরকার সেটা যাতে আমাদের নীতি নির্ধারকরা দেন, সেটি আসলে আমাদের দেখার বিষয়। তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতি যতটা শক্তিশালী হওয়ার কথা ভাবি, সেটি আসলে হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।